সকলকে রাধে রাধে। আমরা আজকে শুরু করব ভারতের ইতিহাস। ইতিহাসের আগের যে ক্লাসটা হয়েছিল সেই ক্লাসে আমরা 1919 পর্যন্ত করেছিলাম। এই 1900 পরের থেকে যে সাল ওয়াইজ আমরা আজকে করতে যাব। এর আগে গান্ধীজি সম্পর্কে কিছু বলেছিলাম। এর আগের ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই এর আগের ভিডিওটা দেখবে। তো আজকে হচ্ছে বলবো যে ভারতের ইতিহাসে 1919 সাল 1919 সালে কি কি হয়েছিল সেটা তোমরা দেখে নেই। 1919 সালে যদি তো সব থেকে বড় কাহিনী হয় তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত হয়েছিল বলবো যে 13ই এপ্রিল 1919 সালে এত হয়েছিল। তো সেটা পাঞ্জাবের যদি বলা হয় অমৃতসরে তোমার শহরে হয়েছিল। অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামে একটি জায়গায় সেটা হয়েছিল। এর কাহিনী আমরা পরে নিয়ে আসবো। এর আগে দেখি যে কি কি হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। 2 নম্বর যদি বলা হয় রাওলাট আইন, সিডনি রাওলাট আইন নিয়ে আসে। এই আইনের মাধ্যমে এমন একটা আইন নিয়ে এসেছিল যে আইনের মাধ্যমে যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করা যেতে পারে, যাতে তারা ব্রিটিশ সরকার বিরোধী কোনো কার্যকলাপ না করে। এই জন্য রাওলাট আইন নিয়ে আসা হয়েছিল। সিডনি রাওলাট নিয়ে আসে। এরপরে যদি বলা যায় মন্টেগু চেমসফোর্ড সংস্করণ, মন্টেগু সংস্করণ তারপরে বলবো আন্দোলন, খিলাফত আন্দোলন, তারপরে তোমার তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ। তাই 1919 সালে এই ঘটনাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ঘটনাগুলো হয়েছিল। তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হালকা করে বলে দিই যে এগুলো বলে তারপর 1920 সালে যাব। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ধ্যান রাখা দরকার 1919 সালের কত এপ্রিল? 13ই এপ্রিল হয়েছিল। বলবো রাওলাট আইন যদি বলা হয়, রাওলাট আইন পাস হয় যখন, রাওলাট আইন পাস হয় 1919 সালে। এই রাওলাট আইনের মাধ্যমে বলা হয় যে কোনো সন্দেহজনক ব্যক্তিকে তাকে গ্রেপ্তার করা হবে। এবং এই 10ই এপ্রিল, কত এপ্রিল এখানে বলা আছে, এটা যেটা হয়েছিল 13ই এপ্রিল হয়েছিল। 10ই এপ্রিল পাশে লিখে রাখো যে 10ই এপ্রিল রাওলাট আইনের মাধ্যমে, রাওলাট আইনের মাধ্যমে আউনের দ্বারা লেখো সইফুদ্দিন কিচলু, ডাক্তার সত্যপাল ও সইফুদ্দিন কিচলুকে যখন গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয়
সহিবুদ্দিন কিসলু এবং ডাক্তার সত্যপালকে এই আইনের মাধ্যমে তাদের সন্দেহ হয় যে তারা কোনো না কোনোভাবে ব্রিটিশ বিরোধী তোমার আন্দোলন তোমার চালাচ্ছে, আর এই কারণে তাকে তোমার গ্রেপ্তার করা হয়। এবং 3 দিন পর 13ই এপ্রিল তাদের তোমার কি বলা হয়, তাদের গ্রেপ্তারের বিরুদ্ধে যখন তোমার বিশাল বড় জনসভার আয়োজন করা হয়। কোথায় তোমার আয়োজন করা হয় বলো? পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের তোমার নামক একটা তোমার জায়গায় এমন একটা স্কুল, সেই স্কুলটিতে একটা বড় গেট ছিল এবং চারদিকে ছোট ছোট গেট তোমাকে ছিল। এবং বলা হয় এই সময়কালে যে বৈশাখী মেলা চলছিল, এই আইনের বিরুদ্ধে যখন কি করা হয়, তারা তোমার 10ই এপ্রিল রাওলাট আইনের দ্বারা ডাক্তার সত্যপাল এবং সহিবুদ্দিন কিসলুকে যখন গ্রেপ্তার করা হয়, তখন ব্রিটিশদের খবর দেওয়া হয় যে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন চালাচ্ছে। এবং রাওলাট আইনে বলা হয়েছে যে রাওলাট আইনের মাধ্যমে বলা হয় যে কোনো রকমের কি বলা হয়, কোনো রকমের জনসভা আয়োজন করা যাবে না। এ সম্পর্কে ভারতের যে নেতা তারা তোমার জ্ঞাত ছিল না, আর এই কারণে তাদেরকে তোমার সেই স্কুলে ঢুকে এবং স্কুলে ঢুকে তাদেরকে এলোপাতাড়ি গুলিয়ে চালায়। ভারতীয় বলা হয়, ভারতে তোমার কি বলা হয়, একটা সংগঠন বিশাল বড় কমিশন গঠন করা হয়। সেই কমিশনের নাম হয় মতিলাল নেহরুর কমিটি অনুযায়ী সেখানে হাজারেরও বেশি লোক মারা যায়। কিন্তু সরকারের যদি বলা হয়, সরকারের কি বলা হয় কমিশন অনুযায়ী, সিডনি কমিশন অনুযায়ী, হান্টার কমিশন অনুযায়ী মাত্র 379 জন মারা যায়। তাহলে রাওলাট আইনের হত্যাকাণ্ড 1919 সালের 13ই এপ্রিল হয়েছিল। কোথায় হয়েছিল? এটা হয়েছিল এখন পাঞ্জাবের অমৃতসরে হয়েছিল। সেই দিনটি বৈশাখী মেলার দিন ছিল। সেই দিনটি বৈশাখী মেলা কি ছিল। আর এরই জন্য প্রচুর পরিমাণে জনগণ সেখানে ভিড় করে এবং যারা নিরপরাধ মানুষ তাদের হত্যা করা হয়। এখানে কি ছিল, 2 জন লোকের নাম ইয়াদ মারা দরকার, মাইকেল ও ডায়ার ও আর ডায়ার। মাইকেল ও ডায়ার ছিল ব্রিগেডিয়ার, আর মাইকেল আর ডায়ার ছিল কি, ছিল লেফটেন্যান্ট জেনারেল। মাইকেল ও ডায়ার এর নির্দেশে আর ডায়ার পাঞ্জাবের অমৃতসরের স্কুলে যায়, আর স্কুলে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। তো সর্বপ্রথমে যদি এখানে বলা হয় দোষটা কার ছিল, মাইকেল ও ডায়ার নাকি মাইকেল আর ডায়ার? সব থেকে দোষ বলা হয় তাহলে মাইকেল ও ডায়ার, কারণ তারই নির্দেশে মাইকেল আর ডায়ার তিনি এলোপাতাড়ি গুলি চালায়। অ্যাকচুয়ালি সেনার ক্ষেত্রে একটা জিনিস ধ্যান রাখা দরকার, সেনার ক্ষেত্রে যে রুলস ফলো করা খুবই জরুরি দরকার। যদি রুলস ফলো না করো তাহলে দেখা গেল মাইকেল আর ডায়ারে সাসপেন্ড হতো, বা অথবা সেখানকারই মাইকেল ও ডায়ার তাকে গুলি করে হত্যা করে দিত। সেনার ক্ষেত্রে এটি জবরদস্ত সব থেকে ভালো লাগে যে সেখানে ডিসিপ্লিন সব থেকে মেনটেন হয়। সেনার সামনে যদি কোনো তার বাপও থাকে, তাহলে বড় অফিসারের নির্দেশে তার বাপকে হত্যা করতেই হবে। এটাই সেনা রুলস। তো পাঞ্জাবের অমৃতসরের সেই দিনটি যে বৈশাখী মেলা ছিল, সেই বৈশাখী মেলা দেখতে গিয়ে একই সঙ্গে কোলা বেচা এবং রথ দেখা এবং কোলা বেচা একটা কথা প্রবাদ আছে যে একই সঙ্গে দুটা কাজ হয়, কিন্তু সেই নিরপরাধ মানুষগুলোর কি দোষ ছিল, সেই মানুষগুলো কেউ অনেকে যারা ছিল পাশে তাদের জীবন বাঁচানোর জন্য ওয়াইকে লাভ দেয়। তো বললাম জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এই সময়ে হয়েছিল। নাম দুটো মনে রাখা দরকার, ডাক্তার সত্যপাল এবং সহিবুদ্দিন কিসলু পাঞ্জাবের অমৃতসরে সেই দিনটিতে বৈশাখী মেলা ছিল। তো এটা গেল কি জালিয়ানওয়ালাবাগের হত্যা আছে কি কারণ। মন্টেগু ট্রান্সপোর্ট সংস্করণ যদি বলা হয়, মন্টেগু ছিল সচিব
আর চেমসফোর্ড ছিল ভাইসরয়। তো এরাই তুমি কি করছিল, কোনো না কোনো ভাবে এই রাওলাট আইন পাঠ করেছিল। এবং কি বলা হয় খিলাফত আন্দোলন এই সময় শুরু হয়েছিল। এবার আসবো আমরা 1900 এই রাওলাট আইনের বলা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তোমার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরকে তোমার দেওয়া নাইট উপাধি এবং গান্ধীজিকে দেওয়া কাইজার ই হিন্দ উপাধি তোমার ত্যাগ করে সোনার মেডেল ছিল, সোনার মেডেল তাকে ফিরিয়ে দেয়, সোনার মেডেল ফিরিয়ে তোমার দেয়। এর পরিবর্তে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিবর্তে সরকার যে আছে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণের উপর চাপ সৃষ্টি করে গান্ধীজি বলে, গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় এই জালিয়ানওয়ালাবাগের তীব্র নিন্দা করে। গান্ধীজি কি করে এই শয়তানদের গান্ধীজির জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে বাগের ঘটনা সম্পর্কে বলেন এই শয়তান সরকারের সংস্কার বা সংশোধন অসম্ভব এই বলা হয়। তিনি বলেন যে এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব বলেন যে একে শেষ করতেই হবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে বা বিরুদ্ধে গান্ধীজি প্রথম মুখ খুলেন তার একটা পত্রিকা নাম হচ্ছে ইয়ং ইন্ডিয়া পত্রিকা। এই পত্রিকার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন পত্রিকা? গান্ধীজির পত্রিকার নাম ইয়ং ইন্ডিয়া। এই ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লেখেন, গান্ধীজির পত্রিকাটার নাম কি নাম? পত্রিকার নাম ইয়ং ইন্ডিয়া। যখন গান্ধীজি সহ বড় বড় লিডার এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায়, ঠিক সেই সময়কালে তখন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করে এবং শেষে ব্রিটিশ সরকার কমিশন গঠন করে, এই হান্টার কমিশন গঠন করে। লেখো, জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদে ব্রিটিশ সরকারের উপর যখন চাপ সৃষ্টি করে ব্রিটিশ সরকার কি গঠন করে? হান্টার কমিশন গঠন করে। ব্রিটিশ সরকার কি করেছে? কমিশন গঠন করে। ব্রিটিশ সরকার গঠন করে হান্টার কমিশন গঠন করে। তাদের অনুযায়ী মৃত্যু লোকের সংখ্যা 379 জন। কিন্তু ভারত জাতীয় কংগ্রেস একটা কমিশন গঠন করে সেই কমিশনের নাম, সেই কমিশন যদি বলা মতিলাল নেহরুর নেতৃত্বে, মতিলাল নেহরুর নেতৃত্বে কমিশন গঠন করে। এবারে কি হয় বলবো, জাতীয় কংগ্রেস কমিশন গঠন করে এবং 1920 সালে মাইকেল ও ডায়ারের
ওয়ারের শাস্তির সুপারিশ করে। সুপারিশ করে। এবার কি হয়, এবার ভারতে যদি বলা হয় সেই সময়কালে ভাইসরয় ছিল মন্টেগু চেমসফোর্ড। ভাইসরয় কে ছিল? চেমসফোর্ড কি ছিল ভাইসরয়। মন্টেগু সচিব ছিল। এই বলা হয় কেন্দ্র সরকারের কার্যনির্বাহী পরিষদে শঙ্কর নায়ার, কি নাম ছিল? শঙ্কর নায়ার। শঙ্কর নায়ার ভারতের কেন্দ্র কার্যনির্বাহী পরিষদে প্রতিবাদ জানায়। কেন্দ্র কার্যনির্বাহী পরিষদে প্রতিবাদ জানায় এবং তাকে বলা হয়, আশ্বাস দেওয়া হয় যে মাইকেল ও ডায়ার যেহেতু এখানে দোষী সাব্যস্ত হয়েছে, সেই জন্য তাকে ভারত থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতে তার কোনো থাকার কোনো অধিকারই নেই এবং তাকে ইংল্যান্ডে গিয়ে শাস্তি দেবে। কিন্তু দুঃখের বিষয়, যখন মাইকেল ও ডায়ার ইংল্যান্ডে পৌঁছায়, আর ইংল্যান্ডে তাকে জাহাজ থেকে নামা মাত্র তাকে বিশাল বড় অভ্যর্থনা জানানো হয়। তাকে বীর বাহাদুর বলে মানা হয়, বীর বাহাদুর বলে মানা হয়। আর এই ঘটনাই কোনো না কোনোভাবে ভারতের জনগণকে আরো ক্ষিপ্ত করে তুলে। এবং শঙ্কর নায়ার যখন কেন্দ্র কার্যনির্বাহী পরিষদে প্রতিবাদ জানায় এবং শেষ পর্যন্ত তিনি সেই কার্যনির্বাহী পরিষদ থেকে কি বলে বহিষ্কার করে, পদত্যাগ দিয়ে দেয়। এরকম সরকারের কোনো দরকারই নেই, যেখানে ভারতীয় জনগণ থাকা সত্ত্বেও তাদের কোনো করতে পারছে না। বেকার এরকম ধরনের সরকার থেকে লাভ কি? এবার 1919 সালে আর একটা কাহিনী। 1919 সালে খিলাফত আন্দোলন শুরু হয়। খিলাফত আন্দোলন কি? আগের দিনে যে তুর্কি বলা হয়, তুর্কির যে খলিফা ছিল, ধর্মগুরু ছিল, তিনি পুরা মুসলিম যতগুলো দেশ আছে তাদের গুরু হিসাবে মানতেন, গুরু হিসাবে মানতেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যখন বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ চলছিল 1914 থেকে 1918 সাল অব্দি, এবং প্যারিসের সন্ধি অনুযায়ী শেষ পর্যন্ত লিখিতভাবে সেটা বাতিল হয়। প্রথম বিশ্বযুদ্ধ ঘোষণা হয়, শান্তি স্থাপন হয়। খিলাফত যে আছে, খিলাফত আন্দোলন কি হয়? তাহলে তুর্কিকে কি খিলাফত আন্দোলন কোন দেশকে কেন্দ্র করে? বলবো যে তুর্কি দেশের খলিফাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়। হয় তো ধ্যান রাখা দরকার যে খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? বলবো 1919 সালের তুর্কি দেশের খলিফাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়। তো খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম মোহাম্মদ আলী, দুজন নেতার নাম মনে রাখা দরকার, মোহাম্মদ আলী আর শওকত আলী। ও শওকত আলী, যারা আলী ব্রাদার্স নামে পরিচিত, যারা আলী ব্রাদার্স নামে পরিচিত। কি নামে পরিচিত? যারা আলী ব্রাদার্স নামে পরিচিত। এবং কি বলা হয় যে ভারতের খিলাফত যে কমিটি গঠন করা হয়, এই খিলাফত কমিটির
ভারতের বলা হয় খিলাফত কমিটি, খিলাফত কমিটি, ভারতের খিলাফত কমিটির সভাপতি হয় গান্ধীজি, সভাপতি হন গান্ধীজি। এবার গান্ধীজি যখন তোমার 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হইলো, ঠিক সেই সময় গান্ধীজি মনে করলো কোনো না কোনো ভাবে ব্রিটিশ সরকারকে, যদি বলা হয় ব্রিটিশ সরকারকে কি করা দরকার, শায়েস্তা আচরণ করা দরকার। আর এরই তুমি কি জন্য গান্ধীজি ওয়েট করেছিল সুযোগের অপেক্ষায়। গান্ধীজিকে এই জন্য ইন্টেলিজেন্ট মানা হয়। গান্ধীজি তো বিশাল বড় তোমার কি বলা হয় একজন উকিল ছিল, সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্ট এই কারণে ছিল কোন সময়টা কোন সময়ে কোন কাজটা করা দরকার, আর তিনি তোমার গান্ধীজি খুব ভালো করে তোমার জানতেন। এই জন্য গান্ধীজি তো মনে করেন যে সময় আসলে অবশ্যই হবে। গান্ধীজি বলতে এই পরিস্থিতিতে যখন মুসলিম তোমার সমাজ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করছে, ঠিক সেই সময়ে যদি গান্ধীজি হিন্দু এবং মুসলিমকে তোমার একজোট করে এই আন্দোলন তোমাকে গড়ে তুলতে পারে, তাহলে ব্রিটিশ সরকারের টনকচকে নড়ে চুকে যাবে। এই জন্য গান্ধীজি তো কি হয় খিলাফত তোমার কমিটির তোমার সভাপতি হন, এবং মোহাম্মদ আলী এবং শৌকত আলী এর সঙ্গে তোমার যুক্ত হয়ে যায়, এবং এই আন্দোলন কি শুরু হয়ে যায়, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল। এর পরবর্তীকালে যখন তুর্কির তোমার জনগণ খলিফা যে আছে খলিফার পদকে বাতিল বলে তোমার তারা মেনে নেয়, এবং পরবর্তীকালে আসতে খিলাফত আন্দোলন বাতিল হয়ে যায়। গান্ধীজি ওয়েট করেছিল যে কখন এই ধরনের আন্দোলন হয়। এবার আসবে 1920 সাল। 1920 সাল যদি বলা হয়, এই সময়কালে অহিংস অসহযোগ আন্দোলন হয়। অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। গান্ধীজি বলছে যে এবার আমরা কোনো না কোনো ভাবে, গান্ধীজি খুব ইন্টেলিজেন্ট ছিলেন, গান্ধীজি জানেন, গান্ধীর মধ্যে এতটা দূরদর্শী ছিল যে গান্ধীজি জানেন যদি আমরা কোনো না কোনো ভাবে ব্রিটিশদের কোনো তোমার আন্দোলন করি এবং ব্রিটিশদের হত্যা করার তোমার চেষ্টা করি, তাহলে ব্রিটিশরা অবশ্যই আমাদের এমন কি মারবে এবং জেলে পড়বে এবং হত্যা করে দিবে যে তাদের সঙ্গে পড়ে দেওয়াটা খুবই মুশকিল। এর আগে অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছিল। ক্ষুদিরাম বোসকে যদি তোমরা দেখো তিনিও তোমার কোনো না কোনো ভাবে ব্রিটিশকে হত্যা আক্রমণ করেছিলেন। তার পরিবর্তে কি হয়েছিল বলবো, তার পরিবর্তে তাকে মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হয়েছিল। তো গান্ধীজি এটা খুব ভালো করে জানতেন যে ব্রিটিশদের বিরুদ্ধে যদি লড়তে হয়, আগে জনমত গঠন করতে হবে, জনগণ তোমার পক্ষ নিতে হবে, জনগণ তুমি একজোট তোমার করতে হবে, এবং শেষে গিয়ে বিশাল বড় তোমার আন্দোলন তোমাকে করা আজকে দরকার। তো গান্ধীজি এড়িয়ে অপেক্ষা করছিল। এখনো যদি কোনো সময় কারো বিরুদ্ধে কোনো আন্দোলন করো, তাহলে ধ্যান রাখা দরকার যে সেই আন্দোলন যাতে পিসফুল হয়, শান্তিপূর্ণ ভাবে হয়। এটাই ছিল অহিংস অসহযোগ আন্দোলন। এটি ছিল প্রথম অস্ত্রহীন আন্দোলন। প্রথম অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। এটি ছিল প্রথম অস্ত্রহীন আন্দোলন। এই সময়কালে গান্ধীজি 1920 সালে গিয়ে ব্রিটিশদের দেওয়া কাইজার হিন্দ উপাধি সঙ্গে সোনার মেডেল তোমার ত্যাগ করে দিয়েছিল। এত বড় স্যাক্রিফাইস। গান্ধীজির মধ্যে দূরদর্শিতা ছিল। এবারে তুমি কি হয়, এই 1920 সালে গান্ধীজির তোমার নির্দেশে বলে যে তোমরা সবাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যারা ব্যাংক বলা যে সমস্ত জায়গায় কাজ করো, তোমরা সবাই সেখানে কাজ করবে না। যদি আমরা ব্রিটিশদের সহযোগিতা না করি, তাহলে ব্রিটিশরা এই দেশ থেকে চলে যেতে বাধ্য, এবং গান্ধীজি বলেছিল যে 1 বছরের মধ্যে স্বরাজ চলে আসবে। এই জন্য তুমি কি বলা হয়, তাহলে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়। এই অহিংস অসহযোগ আন্দোলন বলা হয় প্রথম, এটি তোমার অস্ত্রহীন আন্দোলন। এই আন্দোলনে গান্ধী তোমার কোনো বলছে ব্রিটিশদের কোনো রকম সহযোগিতা না করা। যেমন সকালবেলায় স্কুলে তোমার কি যখন ব্রিটিশদের স্কুলে পড়তো ভারতীয় ছাত্ররা, সকালবেলা স্কুলে গিয়ে বলে গুড মর্নিং স্টুডেন্ট, তখন
ছাত্ররা গুড নাইট বলে, চলো তুমি গুড নাইট টিচার বলে তো চলে যেত। অনেকে যারা আছে ব্রিটিশদের দেওয়া বস্ত্র তারা তোমাকে বয়কট তোমার করে, বস্ত্র বয়কট করে, স্কুল বয়কট করে, অফিস যারা যা চাকরি প্রাপ্ত ছিল তারা তোমার বয়কট করে। যারা এমন কত অনেক স্টুডেন্ট তোমার ছিল যারা এলএলবির লাস্ট ইয়ার ছিল সেটা পর্যন্ত তারা তোমাকে ছেড়ে দিয়েছে, চলে আসে। এই ছিল হচ্ছে ভারতকে হচ্ছে ভালোবাসা, এই ছিল হচ্ছে ভারতের আগের বিপ্লবী। আর এখনকার দিনে তো বলাই যাচ্ছে মুশকিল, কই বাত নেই। এই অসহযোগ আন্দোলনের তোমার সময় বাল গঙ্গাধর তিলক মারা যায়। এই সময় বাল গঙ্গাধর তিলক হচ্ছে মারা যায়। তিলক মারা যায় এবং তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়। তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়, ধ্যান রাখা দরকার। এই সময়কালে যে বলা অহিংস অসহযোগ আন্দোলন, বলবো যে একটা জাতীয় কংগ্রেস যদি কোনো কিছু আন্দোলন শুরু করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে তোমার মিটিং তৈরি করা হয় বা বলা সভা আয়োজন করা হয়। অধিবেশন, জাতীয় কংগ্রেসের অধিবেশন সাধারণত ডিসেম্বর মাসে হতো, 28, 29, 30, 31 এরকম ডিসেম্বর মাসে হতো। এই সময়কালে জাতীয় কংগ্রেসের স্পেশাল বিশেষ অধিবেশন, জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এই অধিবেশনটি কলকাতায় হয়। কোথায় হয়? কলকাতায়। তো ধ্যান রাখা, জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এই আহ্বান কোথায় হয়? পরীক্ষা বারবার তুমি এখানে কোশ্চেন আসে যে জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন কোথায় আহ্বান করা হয়, তাহলে বলো কলকাতায় আহ্বান করা হয়। এই সময়কালে 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। তাহলে AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। এই সময়কালে স্বরাজ আর বয়কট তো জানাই আছে। 1920 সালে যদি বলা হয়, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তারপরে এই সময়কালে কে মারা যায়? তিলক মারা। অসহযোগ আন্দোলন শুরু হয়, এটি প্রথমত অস্ত্রহীন আন্দোলন ছিল। আর এইখানে তোমার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় শুরু হয়, গঠিত হয়। সঙ্গে যদি বলা হয় বিহার বিদ্যাপীঠ, কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, এবং গুজরাট বিদ্যাপীঠ গঠিত হয়। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি, বিদ্যাপীঠ গঠিত হয়। তো এই ছিল তোমার 1921 সালের কাহিনী।
1921 সালে এই ঘটনাগুলো হয়েছিল, যে বলা হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া তোমার বিশ্ববিদ্যালয় গঠিত হয়, বিহার বিদ্যাপীঠ গঠিত, কাশী বিদ্যাপীঠ, গুজরাট রাজ্য বিদ্যাপীঠ এই সময়কালে তোমাকে গঠিত হয়। এবার আসবো 1921 সালের তোমার কাহিনী। 1921 সালে যদি বলা যায়, 1921 সালে মোপলা বিদ্রোহ হয়েছিল। মোপলা বিদ্রোহ হয়েছিল। মোপলা বিদ্রোহ হয়েছিল, এগুলো পরের দিনে তো আমরা জানবো যে মোপলা বিদ্রোহতে কি হয়েছিল। প্রিন্স অফ ওয়েলস ভারতে আসে 1921 সালে। প্রিন্স অফ ওয়েলস ভারতে আসে। প্রিন্স অফ ওয়েলস ভারতে আসে। 1921 সালের কাহিনী, মোপলা বিদ্রোহ হয়েছিল, প্রিন্স অফ ওয়েলস ভারতে আসে। 1923 সালে যাবো, 22 সালে যাবো। 1922 সালে বলা হয় 5ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি সব থেকে বিহারের এমন একটা জায়গা যেটা বলা গোরখপুর। এই গোরখপুরের চৌরি চোরা 5ই ফেব্রুয়ারি বলা সরি উত্তরপ্রদেশের গোরখপুর জেলায় চৌরি চোরা হত্যাকাণ্ড হয়। বলবো তো বিহারের তুমি বলা গোরখপুর, উত্তরপ্রদেশের গোরখপুর জেলা চৌরি চৌরা নামে একটা জায়গা, সেখানে চৌরি চৌরা হত্যাকাণ্ড হয়। সেখানে কিছু তোমার বলা ভারতীয় জনগণ, তারা আন্দোলন করছিল। ঠিক সেই সময় পুলিশ বারবার তুমি কি করে তাদের ধমকি দেখায়, মাথা দিয়ে তোমার লাঠি দিয়ে বলে মারবো। আর এই সময় কিছু সংখ্যক তোমার জনগণ তারা এগিয়ে যায়, বলে কি ধর বলে তুমি কি বলে কি ধর বলেই পিছন দিকে দৌড়াতে শুরু করে। আর তাদের ভয় পুলিশ তুমি কি হয়, গোরখপুরের যে থানা আছে থানায় গিয়ে প্রবেশ করে। আর প্রবেশ করে তুমি কি হয়, তারা বের হয় না, তারা ভাবলে বেঁচে গেলাম, থানায় ঢুকে গেছে। ঠিক সেই সময় বাইরের থেকে তোমার বলা হয় যে চলো থানা আক্রমণ, এবং থানা আক্রমণ করে, এবং পিছন দিকে কোনো একজন বলে ভিড়ের মাঝখানে বলে যে আনো তুমি কেরোসিন তেল লাগাও, কেরোসিন পেট্রোল লাগাও। এবং তুমি কি আর সত্যি পিছন দিক থেকে কেউ কেরোসিন পেট্রোল নিয়ে এসে পুরা থানায় তুমি কি পেট্রোল ডিজেল যে আছে, পেট্রোল ডিজেল দিয়ে পুরা আগুন লাগিয়ে দেয়। টোটাল এই ঘটনায় 22 জন, কয়জন চৌরি চৌরা হত্যাকাণ্ড উত্তরপ্রদেশ গোরখপুর জেলায় হত্যাকাণ্ড হয়, এবং 22 জন পুলিশ কর্মচারী মারা যায়, এবং 22 জন পুলিশ কর্মচারী মারা যায়। এর ফলে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন বন্ধ করেছে দেয়। এর ফলে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয়। আন্দোলন কত তারিখ? 22 এর ফলে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন 20 দিন পর 25 ফেব্রুয়ারি 1922 সালে প্রত্যাহার করে নেয়। প্রত্যাহার করে নেয়। এবং গান্ধীজি কি হয়, গান্ধীজি প্রত্যাহার হয় এই কারণে করে নেয়, কারণ গান্ধীজি জানে যে এইরকম যদি বারবার এরকম করে হামলা হতে থাকে, এবং ভারতের যে তোমার বিশাল বড় বড় নেতা আছে, এই নেতাগুলাকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে জেলে ভরিয়ে দেবে, এবং তাদের কালাপানিতে সাজা দিয়ে দিবে। গান্ধীজি জানেন যে নেতা যে আছে, নেতা তৈরি হয় না, নেতা জন্ম হয় এই ভারতে। নেতা যদি জন্ম আগে থেকে হয়, সবাই নেতা হতে পারে না, নেতা জন্ম হয়, আর নেতা গঠিত হওয়া খুবই মুশকিল। এখনকার দিনে নেতার কথা ছাড়ো,
নেতা আজকালকার দিনে নেতার সঙ্গে বৈষ্ণবরা পিছনে জুড়িয়ে দিলে খুব সুন্দর চমকে লাগবে। এর ফলে গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন 25শে ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে প্রত্যাহার করে নেয় এবং গান্ধীজিকে তোমার গ্রেপ্তার করা হয়। গান্ধীজিকে 6 বছরের তোমার জেলে তোমার সাজা শোনানো হয়। গান্ধীজিকে গ্রেপ্তার করা হয় এবং 6 বছরের সাজা শোনানো হয়। যদি কারো জানা থাকে বলো যে এমন একজন তোমার লয়ার ছিল, এই গান্ধীজির তোমার সাজা শেষে তোমার মুকুব তোমার করিয়া তুমি কি দেয়, বা গান্ধীজির তোমার হয়ে কেস কে লড়ছিল, গান্ধীজির হয়ে কেস কে লড়ছিল, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি দেখবো যে কার কমেন্ট সহি তোমাকে আসে, না হলে পরের দিন আমি বলে দেবো। তো এটাই তোমরা কমেন্ট বক্সে জানাও যে গান্ধীজির হয়ে কেস কে লড়ছিল, পরীক্ষায় অনেকবার আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং গান্ধীজি তুমি কি হয়, গান্ধীজি জেলে থাকাকালীন গান্ধীজি জানে এরকম করে যদি তোমার জেলে তোমার থাকি এবং তোমার আস্তে আস্তে ভারতের যে নেতা, ভারতের যে জনগণ আমার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস আস্তে আস্তে তারা তোমার কি হয় স্থিমিত হয়ে যাবে কিছুটা, এবং কি হয় আন্দোলন অত তীব্রতা হবে না। এই জন্য গান্ধীজি জেলের মধ্যে খাওয়া দাওয়া কম করে দেয় এবং গান্ধীজি অসুস্থ তোমাকে হয়ে গেছে যায়। গান্ধীজি যখন অসুস্থ হয়ে যায় তখন ব্রিটিশ যারা আছে, ব্রিটিশরা তোমাকে বলে যে গান্ধীজি এমন না অসুস্থ হয়ে যায়, গান্ধীজি খাওয়া তোমার ছেড়ে দেয়। গান্ধীজি জানে যে কোনো না কোনো ভাবে এখান থেকে আমাকে বের হতেই হবে। তো গান্ধীজি তোমার কেবলমাত্র 2 বছর পর বলবো যে এরকম অবস্থা হয়ে যায়, গান্ধীজির শরীর খুব খারাপ হয়ে যায়। ব্রিটিশরা মনে করে যে গান্ধীজি আর তোমার টিকবে না বেশি দিন। এবার গান্ধীজি কি করে, গান্ধীজিকে তো বলা হয় যে গান্ধীজিকে মুক্তি তোমার দিয়ে দেয়, জেল থেকে মুক্তি দিয়ে দেয়। 1924 সালে গান্ধীজি তোমার ছাড়া পায়। আর 1924 সালে গিয়ে গান্ধীজি একদম বেলগাঁও অধিবেশনে, কংগ্রেসের তোমার বেলগাঁও অধিবেশনে তুমি কি সভাপতিত্ব করতে থাকে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া জবরদস্ত করতে থাকে এবং তোমার বেলগাঁও অধিবেশনে গিয়ে তোমার কি বলে সভাপতিত্ব তোমার করে। গান্ধীজির জীবনে একবারে তোমার সভাপতিত্ব করেছিল জাতীয় কংগ্রেসে, সেটা নাম হচ্ছে বেলগাঁও অধিবেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধ্যান রাখাচ্ছে দরকার। তা বলবো 1923 সাল 1923 সাল স্বরাজ পার্টি গঠিত হয়। কোন পার্টি? স্বরাজ পার্টি গঠিত হয়। গঠন করে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু স্বরাজ্য পার্টি গঠন করে। স্বরাজ্য পার্টি গঠন করে বলবো স্বরাজ্য এই তোমার পার্টির স্বরাজ্য পার্টির সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। তোমরা কমেন্ট বক্সে জানাতো চিত্তরঞ্জন দাস কবে মারা গিয়েছিল। আর তারপরে মতিলাল নেহরু নাম শোনা আছে, তিনি কি হন সেখানকার তোমার সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন। কমেন্ট বক্সে জানাও যে চিত্তরঞ্জন দাস কবে মারা যায়। স্বরাজ্য পার্টির তোমার সভাপতিত্ব করেন। তো ধ্যান রাখা দরকার স্বরাজ্য পার্টির উদ্দেশ্য কি ছিল। স্বরাজ্য পার্টির উদ্দেশ্য ছিল যে ভারতের পার্লামেন্টে অংশগ্রহণ করে পার্লামেন্টের মধ্যে আইনের মাধ্যমে ব্রিটিশকে বলা হয় মোকাবিলা করা, তাদের বিরুদ্ধে করা। বলে পার্লামেন্টের
পার্লামেন্টে প্রবেশ করে ব্রিটিশদের বিরোধিতা করা। ব্রিটিশদের বিরোধিতা করা, এরা তুমি কি বলা হয় প্রো চেঞ্জার নামে পরিচিত। যারা তোমার পার্লামেন্টে প্রবেশ করে ব্রিটিশদের বিরোধিতা করতে চায়, বিরুদ্ধ করা, এদের সকলকে প্রো চেঞ্জার বলা হয়। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু এরা প্রো চেঞ্জার। আর নো চেঞ্জার কাকে বলা হয়? বলে নো চেঞ্জার নো চেঞ্জার কাদের কাছে বলা হয়? তাহলে নো চেঞ্জার বলবো গরম দলের নেতা। যেমন যদি বলা হয় লালবাল পাল, তো নাম শোনাই আছে। নো চেঞ্জার যারা পার্লামেন্টে প্রবেশ করে আইনের মাধ্যমে সংশোধন করতে চায় না। করতে চায় না। এবার তুমি কি নো চেঞ্জার তোমার হলো, এটা হলো প্রো চেঞ্জার, এটা হলো নো চেঞ্জার। বাকি আজকে এই পর্যন্ত থাকবে হচ্ছে ভিডিওটা। পরে তোমার 1924 সালে যদি হচ্ছে কি বলা হয় 1924 সালে নাম শোনা আছে RSS তোমার সংগঠন তোমার তৈরি হয়। কানপুরে যদি হচ্ছে বলা হয় কমিউনিস্ট পার্টি তোমার গঠিত হয়। 25 বলা হয় 1924 খ্রিস্টাব্দে যদি বলা হয় গান্ধীজির হচ্ছে বেলগাঁও অধিবেশন হয়। 1925 সালে তোমরা অবশ্যই জানো কাকুরি ষড়যন্ত্র হচ্ছে মামলা হয়েছিল। 1926 সালে যদি বলা হয় নওজোয়ান, যেটা ভগৎ সিং যেটা বলা হয়, ভগৎ সিং এর দ্বারা আছে নওজোয়ান তোমার কি সভা তোমার গঠন করা হয় 1926 সালে। 1927 সালে সাইমন কমিশন তোমাকে ভারতে তোমার আসে। সাইমন কমিশন গঠিত হয়। 1928 সালে বলবো যে কি বলা হয় নেহরু রিপোর্ট তোমাকে আসে। বারদলীয় তোমার সত্যাগ্রহ সাইমন কমিশন ভারতে আসে। 1929 সালে বলবো হচ্ছে পূর্ণ তোমার স্বাধীনতার তোমার দাবি তোমাকে জানানো তোমার হয়, সেটা 1929 সালে। কি বলা হয় 1929 সালে ভগৎ সিং, বৌদ্ধকিশোর দত্ত এবং সুখদেব তোমার কেন্দ্র আইনসভায় প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটায়। 1930 সালে জানা আছে বলা হয় 26শে জানুয়ারি দিনটাকে স্বাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এবং ডান্ডি মার্চ, আইন অমান্য আন্দোলন, চট্টগ্রাম অস্ত্রাগার লন্ডন তোমাকে হয়েছিল। সেই সময় হচ্ছে বিবাদী নাম শোনা আছে রাইটার্স বিল্ডিং আক্রমণ। এগুলো হচ্ছে পরের তোমার ভিডিওতে করবো। আজকে এই পর্যন্ত। তাহলে তোমার রাধে রাধে।